অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক পক্ষ ডিসিশন হয়েছে, অর্থাৎ কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানতামই না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যখন ভোটের রেজাল্ট বেরোলো তিনি গেছিলেন, অনেক বৈঠক হয়, ম্যারাথন বৈঠক। ইন্ডিজোট তো প্রায় সরকার গড়েই ফেলেছিল, অলমোস্ট ছুঁয়ে ফেলেছিল, কিন্তু হলো না সেই সরকার। ইন্ডিজোট এই মুহূর্তে ভাবছে তারা স্পিকারও হয়তো চয়ন করে ফেলতে পারবে, কারণ তারা যদি প্রার্থী দিয়েছে স্পিকার পদে, তার মানে তারা জয়ের আশাও করছে। তার মানে কি এইবার বিরোধী পক্ষের স্পিকার হতে চলেছে? কিন্তু বিরোধী পক্ষের স্পিকার হলেও কি শোনায়, যেভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে বিরোধিতা উঠে আসছে, তাহলে সেটা কি মানে বলে না কথায় আছে যে সেটাকে কি সামলানো সম্ভব? টালমাটাল হয়ে যাবে না তো কোথাও গিয়ে? আর এই টালমাটাল পরিস্থিতি হলে সেটার প্রভাব কোথাও গিয়ে দেশের সাধারণ মানুষের উপর পড়বে না তো কি শোনায়? এবং এই নিয়ে আজকে আমরা চারটা আর এই খবর শুরু করব। আমাদের সঙ্গে যারা যারা অতিথিরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। রয়েছেন কারা কারা কি শোনা একবার আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, এবং তার সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ, অধ্যাপক। প্রথমেই আমি ডক্টর অর্চনা মজুমদারের কাছে যাব। ম্যাডাম, আপনি এইটা কি মনে করছেন যে ইন্ডিজোটের তরফ থেকে তারা প্রথমে দাবি করেছিল ডেপুটি স্পিকার পদটা তাদের দিতে হবে, এরপর তারা যখন সেই পদ পেল না, বললো তাহলে আমরা স্পিকার পদেই লড়াই করব, তাহলে কি ডেপুটি স্পিকার পদটা তো দিয়েই দেওয়া যেত, মানে না দেওয়ারই বা কি রয়েছে? দেখুন, সত্যি কথা বলতে কি 10 বছর পরে সত্যিকারের বিরোধিতা করার একটা সুযোগ ইন্ডিজোট পেয়েছে। সুতরাং ওই নতুন বউয়ের সারাদিন নাকছাবি দেখার মতো 24 ঘন্টা দরকার হোক আর না হোক, তারা একটা সবসময়ই একটা বিরোধ করার কথা ভেবে থাকেন। এক সেকেন্ড, একেবারে বিরোধ করার কথা তারা ভেবে থাকেন। হ্যাঁ, তো এখন যেটা দাঁড়িয়েছে, মানে আমরা দেখেছি তৃণমূলের এমপি সৌগত রায়, তাকে বলা হয়েছে আপনাদের এজেন্ডা কি, দলের ইয়ে কি, বলছে যা বলবে নরেন্দ্র মোদী অমিত শাহ তার উল্টোটা করবে, সেটা লাগুক না লাগুক আমাদের কাজটাই হলো বিরোধিতা করা। তো সংসদ চালানো, ভারতের উন্নয়নে সংসদে যে কোটি কোটি টাকা খরচা হয়ে যে দেশের জন্য নীতি আসে, নির্ধারণ হয়, বাজেট হয়, উন্নয়ন হয়, মানুষের কথা ভাবা হয়, সেই সব কিছু না। কি করে বিরোধ করব, কি করে স্থগিত করব, উন্নয়নকে বন্ধ করব, মোদীকে চলতে দেব না, এই যদি এজেন্ডা হয়, এটাই যদি এজেন্ডা হয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা অত্যন্ত, মানে আজকে দেখুন 293 জন এনডিএ সাংসদ, তার সঙ্গে 4 জন আরো আছেন কংগ্রেসের, আর ওরা হলো 200, কত কম, মানে ভোট করাটা নিরর্থক, এটা অর্থ অপচয়, সময় অপচয়। অথচ তারপরে প্রথমবার এটা হচ্ছে, তাও ওরা কংগ্রেস বলছে তৃণমূলকে মতামত না নিয়ে ওদের সুরেশের নাম বলে দেওয়া হয়েছে। এই যে আজকে বিরোধী আসনে দাঁড়িয়ে একটা বিরোধিতাটা তো ইন্ডিজোটের মধ্যেও রয়েছে। আমি আবারও আসবো অর্চনা দি আপনার কাছে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে, অনলাইনে রয়েছেন তিনি। রাজাগোপাল বাবু, প্রথমেই যেটা জানতে চাইবো যে যেমনটা অর্চনা দি বলছিলেন যে কংগ্রেসের কাছে, বিরোধীদের কাছে একটা বড় সুযোগ এসেছে বিরোধিতা করার, কিন্তু সেই বিরোধিতাটা কখন করতে হবে, কি কারণে করতে হবে, সেই বিরোধিতাটা আদৌ ঠিকঠাক জায়গায় হচ্ছে কিনা, এই বিষয়টা একবার কি মনে হয় না যে একবার ভেবে দেখা উচিত? কেননা 10 বছর পর সেখানে সংসদে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী হিসেবে তিনি যাচ্ছেন, সেই বিরোধিতার মতো করলেই কি না? হ্যাঁ, দেখুন, প্রোটেম স্পিকারের সময় ওরা বলেছিল যে কে সুরেশ যাকে প্রার্থী করেছে তাকে রাখতে হবে, কিন্তু উনি সিনিয়র ঠিকই আছেন। মুশকিলটা হচ্ছে যে ওনার কন্টিনিউটি ছিল না, উনি মাঝে দুবার হেরে গিয়েছিলেন বা দাঁড়াননি। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে 7 বার ছিলেন ভর্তিহরি মহাতব, তাকে করেছেন। এইটা নিয়ে ওদের একটা গোসা তৈরি হয়। এখন দেখুন, আমাদের যে ধরনের মানে কনভেনশন রয়ে গেছে, সেটা ঠিক হচ্ছে যে রুলিং পার্টি তারা কথাবার্তা বলবে, সে কথাবার্তা বলা হয়েছে। আমরা দেখেছি রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার তিনি সবার কাছে গেছিলেন, এবং এটাও একটা মানে দীর্ঘদিনের কনভেনশন। গত বছরে সেটা ছিল না, যে সরকার নিজেদের স্পিকার থাকলে ডেপুটি স্পিকারটা অন্যদের বিরোধীদের দেওয়া হয়। এখন সেই প্রস্তাবটা ওরা মানতে চাইলো না। ওরা ভাবলো যে কে সুরেশ যেহেতু পপুলার হয়ে গেছেন, ওনার নামটা এত বেশি চলছে, ওকে যদি ক্যান্ডিডেট করে দেওয়া যায় তাহলে হয়তো একটা কিছু হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি স্পিকার নির্বাচন ঘটে সিম্পল মেজরিটিতে। এখন ওয়াইএসআর কংগ্রেস তারাও বলেছে বিজেপিকে সমর্থন করবে বা শাসক দলকে সমর্থন করবে। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীতে 200, সবাই একসঙ্গে ভোট দিলে 232টা গিয়ে দাঁড়ায়, সেখানে শাসকের থাকছে 297। তো
সুতরাং বিরোধিতা করবো, ঠিক আছে বিরোধিতা করুক, কিন্তু যেখানে নির্বাচন আছে এই বিরোধিতায় কি ফল সবাই জানছে না। যেখানে আপনি বিরোধিতা করলেন পার্লামেন্টে খবর হলো, ঠিক আছে খবর হলো, কিন্তু যেখানে বিরোধিতা করলে আপনার তো হেরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে লাভটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার ডেপুটি স্পিকার একেবারেই রাজাগোপাল বাবু, সময়ের অপচয় এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রিসোর্স রয়েছে সংসদের আমাদের টাকায় বা জনগণের ট্যাক্সের টাকায়, সেটা অপচয় করা কতটা এই মুহূর্তে রেলিভেন্ট সেটাও প্রশ্ন। আমি এই মুহূর্তে যাবো সুকান্ত বাবুর কাছে। সুকান্ত ঘোষ রয়েছেন অধ্যাপক। সুকান্ত বাবু, একটা খুব সিম্পল কোয়েশ্চেন, আপনি কি মনে করেন যে ইন্ডি জোটের তরফ থেকে যদি তারা একজন ডেপুটি স্পিকার বা স্পিকার পেয়েও যায়, তাহলে কি তারা বেশি মানুষের কথা বলতে পারবে সংসদে? মানে এই স্পিকার বা ডেপুটি স্পিকারের পদের ওপর নির্ভর করছে যে ইন্ডিজোট কতটা ভালোভাবে বিরোধিতা এবং বিরোধী পক্ষ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবে, এর ওপরেই কি সবটা নির্ভর করে? এখন কিশোর, আমার মনে হয় না স্পিকার পদটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেপুটি স্পিকারের পদও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর অর্থ এই নয় এদের কাজ মূলত সভা পরিচালনা করা, সবার বিষয়গুলো দেখা, কোন প্রশ্নগুলো রাখবেন সদস্যরা সেই বিষয়গুলো দেখা, এবং যেটা হচ্ছে লোকসভার শৃঙ্খলা বজায় রাখা, এগুলো কাজ। এবার মূলত ইন্ডিয়া জোট যেটা করতে চাইছে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাদের 233টা, এদিকে 293টা, 7 জন এমপি এখনো তারা শপথ নেননি, তারা ভোট দিতে পারবেন না। এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু, রাজনাথ সিং দুজনই চেষ্টা করেছেন একটা সহমতে আসবার জন্য, কিন্তু ইন্ডিয়া জোটের ওই যে সমস্যাটা যে কোনোভাবে একটু আলাদা দেখাতে হবে, আমাদের আলাদা কোনো প্রার্থীকে মানে দাঁড় করাতে হবে। এবার ওম বিড়লার সঙ্গে এই কংগ্রেসের যে প্রার্থী তার যদি মানে ভোটাভুটিও হয়, সেখানে এনডিএ জোটের 293 জন রয়েছে এবং কখনোই সেক্ষেত্রে পেরে উঠতে পারবে না। কিন্তু কোনোভাবে প্রাসঙ্গিকতা রাখা, প্রাসঙ্গিকতা থাকা, যে আমরা প্রাসঙ্গিক, আমরা কিন্তু এইভাবে প্রাসঙ্গিকতা পাওয়া যায় না। বিরোধী হয়ে তার কিন্তু সদর্থক ভূমিকা পালন করতে হয়। এই জায়গাটা থেকেই আমার প্রশ্ন, যে বিরোধী হলেই বিরোধিতা করার যে অধিকার তাদের রয়েছে এবং সেটা সদর্থক ভূমিকাটা তো নিতে হবে। অর্চনাদি, একটা বিষয়, ইন্ডি জোট তারা এই মুহূর্তে বিরোধিতা করবেন বলে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না যে ইন্ডি জোটের যে ঘর রয়েছে সেই ঘরটাই কোথাও গিয়ে টালমাটাল? শুধুমাত্র গতকালকের ঘটনা দেখলেই হবে না কিশোর, আমরা বিগত কয়েকদিন ধরে নিটের যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে আসছে, সেখানে ইন্ডি জোটের এক নেতার নাম উঠে আসছে, সেক্ষেত্রে ইন্ডি জোটের বাকি যারা নেতারা রয়েছেন তারা স্পিকটি নট। গতকালকে একেবারে সংসদে ঢোকার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই যে স্পিকার নির্বাচনে যে প্রার্থী বাছা হয়েছে তাতে তাদের সঙ্গে কথা বলা হয়নি। সুতরাং তাদের ঘরটাই যখন বেসামাল, তাহলে তারা মানুষের হয়ে কথাটা স্পিকার সংসদে বলবেন কিভাবে? একেবারেই মানে ভেরি মাচ ভ্যালিড কোয়েশ্চেন। আজকে দেখুন, ওরা এতদিন পরে একটা জায়গায় এসছে যেখানে ওরা একটা সত্যিকারের বিরোধী দলনেতা সংসদে কাজ করবেন এবং রাষ্ট্র চালাবার জন্য পার্লামেন্টের অ্যাক্টিভিটিস, ডিসিপ্লিন, রুল সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন এবং তাতে আমার দেশের উন্নয়ন এবং প্রগতি আসবে, মানুষের ভালো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লোকসভা নির্বাচন হলো, নতুন সরকার গঠন হলো। আপনার এই যে অপোজিশন যারা, তারা অপোজিশনে থেকে মতানৈক্যে পৌঁছতে পারছেন না কে হবেন স্পিকারের মুখ। তারা বলছে একজন কংগ্রেসের নেতা যাকে ঠিক করেছেন তাকে আমাদের তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলছেন আমি তো জানি না। তো তারা বিরোধিতা করতে গিয়ে এত মত, তারা সরকার চালাতে কি হতো ভারতবর্ষের, আপনারা চিন্তা করতে পারেন আজকে ভারতবর্ষ যদি এই জোট চালাতো, তাদের প্রতি সেকেন্ডে তারা বলতো এটা আমি জানি না, ওটা আমাকে বলা হয়নি, এ বড়। এখন লড়াই চলছে, কে বড় নেতা? রাহুল গান্ধী বড় নেতা, না অভিষেক ব্যানার্জি বড় নেতা, নাকি আমাদের অখিলেশ যাদব বড় নেতা? এই ইন্ডিজোটের এই কম্পিটিশনে ভারতে বড় নেত্রী কিনা সেটা নিয়েও তো একটা চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন, এরা কখনো চিন্তা করেছে যে আমাকে আগে স্পিকারটা ঠিক করে দাও? উনি আগের স্পিকার ছিলেন, ঠিক করেছেন। যারা মেজরিটি, যারা গভর্নমেন্ট ফর্ম করে তাই স্পিকারটা মোটামুটি ঠিক করে। সেই জায়গায় ওরা বলছে না, স্পিকারের জন্য ভোটাভুটি। এই বোধহয় আমার মনে হয় 1976-এর পরে এই প্রথম আমাদের একটা অঘোষিত একটা অপোজিশন, যারা মানে সংসদের কাজের ব্যাঘাত করানোর জন্যই, মানে শুধু অপোজিশন করতে হবে বলেই তারা একটা আবার আজকে একটা ভোটাভুটির রাস্তায় যাচ্ছে। তারা জানেন তারা হারবেন, তারা জানেন তাদের কোনো জায়গা নেই, কিন্তু করতে হবে। ওই যে আমি একটু আগে বলছিলাম না
যে তৃণমূলের এক সাংসদ তিনি বলেছেন আমাদের তো কোনো এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা হলো অমিত শাহর বিরোধিতা করা। ঠিক, এটা তো ওয়েস্টেজ অফ রিসোর্স আর টাইম, তাই নয় কি? এটা যে রিসোর্স, যে টাকা পয়সা, যেভাবে সংসার চলে সবটা তো ট্যাক্সের টাকায়। যদি হারার জন্যই দাঁড়াতে হয় তাহলে সেই পুরো প্রসেস, পুরো সময় এবং পুরো রিসোর্সটা ওয়েস্ট হচ্ছে, বেকার যাচ্ছে, তাই নয় কি? এবং একদম একটা অদ্ভুত দাবি যে স্পিকার মনোনয়ন করা যাবে না, আগে ডেপুটি স্পিকার কে হবে অপোজিশন থেকে সেটা আগে ঠিক করো, তাহলে আমি স্পিকার করতে দেবো। হোয়াট ইজ দিস? রাজগোপাল বাবু, হ্যাঁ এখান থেকেই অর্চনা দি। রাজগোপাল বাবু, আমার প্রশ্ন হচ্ছে আরেকটু লং টার্মে, ভবিষ্যতে 5 বছর তো চলতে হবে, বিপক্ষে সিটে বসে 5 বছর বিরোধিতা করতে হবে। সেই 5 বছর বিরোধীদের মধ্যে এখন থেকেই বলছে আমায় না জিজ্ঞেস করে ঘোষণা হয়ে গেল, আমাদের বললো না, আরেকজন বলছে যে না আমরা ইন্ডিজোটের কিন্তু আমরা ভোট দেবো এনডিএ স্পিকারকে। তো যদি আজকে এই পরিস্থিতি হয়, আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত এই বিরোধী জোটটা আদৌ বিরোধী জোট থাকবে তো? হ্যাঁ দেখুন, মানে কিন্তু স্পিকার নির্বাচনের ব্যাপারে সমস্যাটা আরো গভীরে। ব্যাপারটা হচ্ছে যে স্পিকারের কিন্তু সভা পরিচালনা করা ছাড়াও সেবারে স্পিকারের একটা বিরাট ক্ষমতা থাকে। যখন কেউ হয়তো দল বদলের চিন্তা করেন, সেই সময় স্পিকারের রোলটা কিন্তু খুব মারাত্মক।